সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর ডাকসু নির্বাচন নিয়ে আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ছাত্রদলের প্যানেলের ১ নং সদস্য পদে লড়ছেন মোহাম্মদ জারিফ রহমান। জারিফ রহমান, ভিওডি বাংলার স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ ডেমোক্রেসিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো প্রচারণা চালাচ্ছেন, কি দেখছেন, কি মনে হচ্ছে, প্রচারণা কেমন চলছে? প্রথমেই আমি একটা কনসার্ন, যেহেতু ডাকসু ইলেকশন চলছে দীর্ঘ বিরতির পর, আমাদের 2019 সালের ডাকসুতে নির্বাচিত ভিপি জনাব নুরুল হক নূরের উপর গতকালকে নেক্কারজনক একটা হামলা হয়েছে। প্রথমে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, এবং অনতিবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি করছি। আর আপনি বলছেন ধন্যবাদ যে কেমন প্রচার চলছে। ক্যাম্পাসটা আসলে দীর্ঘদিন পর মনে হচ্ছে যেন ডেমোক্রেসি রিস্টোর হয়েছে। দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সবাই প্রচারণা চালাচ্ছে। সোফার কোনো ধরনের বাধা বিপত্তির শিকার কেউ হয়নি। সকল দল মত নির্বিশেষে স্বাধীনভাবে তাদের প্রচারণা চালাচ্ছে। তো ক্যাম্পাসে মোটামুটি একটা উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছে। আপনার অবস্থান কি? আপনি তো ভোট চাইছেন শিক্ষার্থীদের কাছে, রেসপন্স করছে কেমন? আমরা 5ই আগস্টের পর থেকে, বিশেষ করে আমার মাস্টার্স প্রথম বর্ষ চলমান, আমি হলে অবস্থান করেছি এবং হচ্ছে যে হলের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদের সাথে খুব ভালো একটা কানেকশন তৈরি হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ওদের পাশে থাকার চেষ্টা করেছি। ওদের বিপদে আপদে, ওদের বিভিন্ন ইস্যুতে, যেমন এই যে মাইগ্রেশন, কিছুদিন আগে নতুন একটা ব্যাচ এসেছে, ওদের হচ্ছে যে মাইগ্রেশন হয়ে গিয়েছে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে সিট ফাঁকা থাকা সাপেক্ষে। তো তখন ওদেরকে, ওরা তো একবার ফি দিয়ে ভর্তি হয়েছে, তো মাইগ্রেশন হওয়ার পরে নতুন ডিপার্টমেন্টে আবারও ওদের টাকা জমা দিতে হয়। সো আমি এই ইস্যুটা নিয়ে কাজ করেছি যেন 2বার একজন স্টুডেন্টকে ভর্তি ফি দিতে না হয়। এ নিয়ে আমি ভিসি স্যারের সাথেও কথা বলেছি, স্টুডেন্টদের সাথেও কথা বলেছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি। তো স্টুডেন্টদের কাছে মোটামুটি আমার একটা গ্রহণযোগ্যতা আছে, বিশেষ করে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে যারা পড়ে। আমরা দেখলাম যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে বেশ কিছু অভিযোগ বিভিন্ন প্যানেলের প্যানেল থেকে আসছে। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, শুরু থেকেই দেখা যাচ্ছে যে ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন, এই ধরনের ইস্যু হয়। এমনকি অনলাইন কেন্দ্রিকও অনেক আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। জি, অনলাইনের বিষয়টা আমি বলবো খুব গুরুতর। দেখা যাচ্ছে যে আমার যে ক্যান্ডিডেট পছন্দ না, আমি তার এগেনস্টে ফেক বট আইডি লাগিয়ে দিচ্ছি, তার সম্মানহানি করছি। এই বিষয়গুলো চলমান রয়েছে, এটা একটা কনসার্নের বিষয়। আর ব্যানার ফেস্টুন নিয়ে ইস্যু ছিল, বাট আমি যতদূর দেখছি যে প্রশাসন এগুলো সরিয়ে ফেলেছে। প্রথম ধাপে যে ব্যানার ফেস্টুনগুলো লাগানো হয়েছিল হলের আশেপাশে, ওগুলো রিমুভ করা হয়েছে। বাট অনলাইনের বিষয়টা এখনও কনসার্নিং। বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের অনেক নারী প্রার্থী আছে যাদেরকে বিভিন্নভাবে উল্টাপাল্টা মন্তব্য করা হচ্ছে, এবং এইসব ফেসবুক আইডি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেক বা বট আইডি আমরা যাদেরকে বলে থাকি। তো এই অভিযোগের আরও কিছু বিষয় ছিল। ছাত্রদল ব্যানার ফেস্টুনের যে বিষয়টি, সেটি কিন্তু নির্বাচনের আচরণবিধির ভেতরেই ছিল যে ব্যানার ফেস্টুন লাগানো যাবে, কিন্তু যখন দেখা গেল যে একটি ছাত্র সংগঠন তারা সারা ইউনিভার্সিটিতে তারা যখন ব্যানার ফেস্টুন লাগিয়ে দিল, তখন অন্য কয়েকটি সংগঠন, অর্থাৎ ছাত্রদল সহ অন্য কয়েকটি সংগঠন প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যে তাদের আর যখন লাগানোর জায়গা নেই, তখন তারা দাবি জানিয়েছে যে এটি বাদ দেওয়া হোক। এরকম একটি অভিযোগ আছে যে তাদের কথার প্রেক্ষিতে এই ব্যানার ফেস্টুনের বিষয়টি আচরণবিধি থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ সম্পর্কে ছাত্রদলের অবস্থান কি? না, দেখুন, আমাদের যে এটা তো ছাত্রদলকে বেশি সুবিধা দেয়া প্রশাসনের পক্ষ থেকে, তা লেভেল প্লেইং ফিল্ড তো হলো না, সেই বিষয়ে না। ডেফিনেটলি আমি মনে করছি যে ছাত্রদলকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে না। ছাত্রদল জাস্ট তাদের কনসার্ন জানিয়েছে যে আপনি ক্যাম্পাসে তো যেহেতু একাধিক দল বিদ্যমান, আপনি ব্যানার ফেস্টুন লাগিয়েছেন, কিন্তু সেটা যদি দখলদারিত্ব পর্যায়ে চলে যায়, যে আপনি জায়গাটা দখল করে রাখলেন, ঠিক আছে, টোটালটা, তো এইটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝতে পারে। তো তাদেরই কনসার্ন ছিল যে বিষয়টা অনেকটা
কি বলবো একদলীয় একটা ডমিনেন্সের পর্যায়ে চলে যাচ্ছে। আর ছাত্রদলের যে বিষয়টা, ছাত্রদল তাদের কনসার্ন বরাবরই প্রশাসনকে জানিয়ে আসছে এই বিষয়গুলো নিয়ে। ছাত্রদল তো কোনো কিছু চাপিয়ে দেয়নি যে এইটা করতে হবে, এগুলো সরাতে হবে। তারা জাস্ট কনসার্ন জানিয়েছে, প্রশাসন তদন্ত করেছে, দেখেছে বিষয়টা সঠিক, তাই প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কোন কোন অনেকগুলো প্রতিশ্রুতি আছে, প্রতিশ্রুতি অথবা সংকট অনেক আছে আমরা যদি বলি, সেক্ষেত্রে সবচেয়ে বেশি পজ দিচ্ছেন কোন প্রতিশ্রুতিগুলোতে বা কোন সমস্যা সংকটগুলোকে, যে সংকটগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন? আচ্ছা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা আমাদের 10 দফা পেশ করেছি। এটা আমরা হচ্ছে যে ক্যাম্পাসের যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করে এগুলোর ডাটা কালেক্ট করে আমরা পেশ করেছি। আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। আমরা হচ্ছে যে একটি গবেষণা নির্ভর ক্যাম্পাসকে প্রাধান্য দিতে চাই। আমাদের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা যত গবেষণা ওরিয়েন্টেড হবে তত আমাদের ক্যাম্পাসটা আমাদের র্যাঙ্কিংয়েও এগিয়ে যাবে, প্লাস আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের গুণগত মানেরও পরিবর্তন হবে, এবং হচ্ছে যে আমাদের শিক্ষার মানও পরিবর্তন হবে। এবং হচ্ছে যে আমরা আবাসন যে বিষয়টা, যেমন আমরা একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে রূপান্তর করতে চাই। সেটি করা কি সম্ভব? তাহলে তো বিশ্ববিদ্যালয়ের যে 300 একর, সম্ভবত 300 একর জমি বেদখল আছে, সেটি দখলমুক্ত করতে হবে। তাহলে এটি কি আসলে ডাকসুর দ্বারা সম্ভব, বা ডাকসু বা প্রশাসন মিলে কি সম্ভব? জি, এটি আমরা মনে করি যে থিওরিটিক্যালি না, যে আমরা যদি আসতে পারি, আমাদের পরিকল্পনায় রয়েছে। যেমন আমি নিজেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গবেষণা সম্পাদক, আমাদেরকে ওভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে যে আসলে হলগুলোতে স্পেসিফিক ডাটা, অ্যাকুরেট ডাটা নেই, কতজন থাকে, কত সিট ফাঁকা, বা কিভাবে আমরা যারা ইউনিভার্সিটির যে অ্যাটাচমেন্ট, এটা নাই। অ্যাটাচমেন্টটা থাকলেও এখানে ত্রুটি রয়েছে ডেফিনেটলি। তাই সেই সংকটগুলো তো দূর করতে হবে। জি, এগুলোই দূর করতে হবে। এবং আমি মনে করি আবাসন ব্যবস্থায় যদি আমরা যে দুর্নীতিগুলো রয়েছে এগুলো রিমুভ করতে পারলে 80% সমস্যার সলিউশন হয়ে যাবে। আর বাকি 20% অবশ্যই আমাদের ইনফ্রাস্ট্রাকচার, নতুন বিল্ডিং, ভবন থেকে শুরু করে, যেমন আমাদের মেয়েদের রুমে, আপনি অবাক হবেন, আমি পরশুদিন ভোট চেতে যে একটা নতুন ইনফরমেশন পাইছি, ভেরি অ্যালার্মিং। আমাদের মেয়েদের 2টি হলে এখনো গণরুম রয়েছে, এক রুমে 20 জন 25 জন করে থাকে। 5 আগস্টের পরে এটা আসলে কিভাবে সম্ভব? কিন্তু আপনি ডাটা কালেক্ট করতে চান। এটা কি ওই হলের যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলন, তারা কি অবগত করেনি প্রশাসনকে? এটা প্রশাসন বা তারা তাদেরকে এভাবে বুঝিয়েছে যে গণরুম না, এটা হচ্ছে যে সিট সংকটের কারণে হয়েছে। বাট বেসিক্যালি এটা কিন্তু সবাই মিলেমিশে থাকছে। জি, আমি এই বিষয়টা অ্যাড্রেস করছি। এটা হয়তো একটা বিগ ইস্যু হতেও পারে, এবং আমাদের ইচ্ছা আছে এগুলো নিয়ে কাজ করা। ওনারা ওনাদের যুক্তি দেয় প্রশাসন, বাট কোনোভাবেই গণরুম বা গেস্ট রুম বা এই যে জোরপূর্বক রাজনীতির প্রোগ্রামে নিয়ে যাওয়া, এই ধরনের কালচার ফিরে আসুক, এটা আমরা ডেফিনেটলি চাই না। আর আমরা এই যে ডাটাগুলো কালেক্ট করছি, যেমন আপনাকে একটা ইনফরমেশন বললাম, তেমনি আরও বিভিন্ন সেক্টরের দুর্নীতি রয়েছে। যেমন হচ্ছে যে নাম্বারিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ডিপার্টমেন্টেই অনেক শিক্ষার্থী হয়তো ব্যক্তিগত কারণে টিচাররা তাদেরকে নাম্বার কমিয়ে দেয়, বা কেউ হয়তো ফার্স্ট হওয়ার মতো রেজাল্ট করেছে তাকে 4th বানিয়ে দেয়। তো আমরা এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করছি। আমরা যখন শিক্ষার্থীদের, তো নৈতিক বিষয়, একটা শিক্ষকের জন্য একটা নৈতিক জায়গা থেকে নৈতিক স্খলন হলে তখন সে এটি করতে পারে। জি জি জি, কিন্তু একজনের ক্যারিয়ার এভাবে ধ্বংস করা, এটা কোনোভাবেই আমরা মেনে নেওয়ার মতো না। আমরা চাই এই ইস্যুগুলোর ক্ষেত্রেও ক্যাম্পাসে স্ট্রিক্ট কিছু আইনকানুন তৈরি হোক, যেন নাম্বারিং দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা চলে আসে। এই বিষয়টা নিয়ে আমাদের ক্যাম্পাসে ব্যাপক অভিযোগ আছে, এই জন্য আমি অ্যাড্রেস করলাম। এ বাদে আমাদের হচ্ছে যে নারী শিক্ষার্থী যারা, রিসেন্ট যে ডাটাগুলো আপনি দেখতে পাবেন, বিশেষ করে 5 আগস্টের পরেও দেখা যাচ্ছে যে নারীদের নির্যাতন বা ছিনতাই ক্যাম্পাসে এগুলো পর্যাপ্ত পরিমাণে বেড়ে গেছে। দেখা যায় অনেক ক্ষেত্রে রিক্সাওয়ালা বা ভবঘুরে এরা হচ্ছে যে নারী হ্যারাসমেন্টের সাথে জড়িত হয়। সন্ধ্যার পর অনেকটা এই ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়। আমাদের ক্যাম্পাসে কিছু স্পেসিফিক এরিয়াও আছে যেগুলোতে ভবঘুরে প্রবণ এরিয়া, এগুলোতে আমরা এই ধরনের রিপোর্টগুলো বেশি পাই। তো নারীদের চলাচলের জন্য সেফটি ইস্যুসগুলা, এটা নিয়েও আমরা কাজ করতেছি আর কি।
আপনি ছাত্রদলের ১ নং সদস্য প্রার্থী, আপনি কেন মনে করছেন যে শিক্ষার্থীরা ১ নং সদস্য প্রার্থীতে আরো অসংখ্য সদস্য আছেন, প্রার্থী আছেন আপনার প্রতিদ্বন্দ্বী, আপনি কেন মনে করেন যে আপনাকে শিক্ষার্থীরা বেছে নেবে বা ভোটাররা বেছে নেবে? পাশাপাশি ছাত্রদল কেন মনে করে যে ছাত্রদল পুরো প্যানেল বিজয়ী হবে? নিশ্চয়ই এটি মনে করে, কেন মনে করেন আপনারা? দেখুন, আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এবারের যে প্যানেলটা, এই পুরো প্যানেলটাই বিগত 1 দশক 8 থেকে 10 বছর এরা বিরোধী দলের রাজনীতি করেছে। বেশিরভাগই দেখবেন আপনার 15, 16, 16, 17 সেশন, 17, 18, 18, 19 সেশন। তো এরা হচ্ছে বিরোধী দল করেছে, এরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে। আমাদের পুরো প্যানেলের ভিপিজিএস এজিএস সহ আমি নিজেও শাহবাগে ছিলাম 2 জুলাই থেকে। এরপরে আমরা বিতাড়িত হয়ে যাই, স্ক্যাটার্ড হয়ে যায়। আমি মিরপুর এলাকার দায়িত্বে ছিলাম, মিরপুর 12। তো আমাদের এই প্যানেলটাই যারা আছে এরা হচ্ছে যে মজলুম শিক্ষার্থীদের প্রতিনিধি। আমরাই নির্যাতিত নিপীড়িত ছিলাম, আমরাই পলিটিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম। সো আমরাই দেখেছি যে ছাত্র রাজনীতির নেগেটিভিটি কতটা বিরূপ প্রতিক্রিয়া রাখতে পারে একটা ছাত্রের। ভিকটিম ছিলেন আমরা ভিকটিম ছিলাম। তো আমাদের যে প্যানেলটা, এই প্যানেলটা ডেফিনেটলি শিক্ষার্থীদের ওই ব্যথা অনুভব করতে পারে। এই কারণে আমি মনে করি এই প্যানেল দিয়ে ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন সম্ভব, ক্যাম্পাসে সম্ভব। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের আইডিওলজিক্যাল যে কনসার্নগুলো, যেমন আমাদের প্রচুর রিফর্ম চলতেছে নিজেদের দলের ভিতরেই। আমাদের একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমাদের প্যানেলটা কিন্তু তরুণ নির্ভর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের একটা গ্যাপ ছিল যে অনেক সিনিয়র নেতৃত্ব ছিলেন, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে নেতৃত্বটা রানিং স্টুডেন্টদের পর্যায়ে চলে যাচ্ছে। এটাও একটা ইতিবাচক দিক। জি, বড় রাজনৈতিক দল হলে কিংবা বড় ছাত্র রাজনৈতিক দল হলে তাতে নেতিবাচক প্রভাবের একটা আশঙ্কাও তো থাকে। তা শিক্ষার্থীরা তো এটাও বিবেচনা করছে অনেকে। এই বিষয়ে কি বলবেন? আর ডেফিনেটলি এটা এক ধরনের ন্যারেটিভ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো শুনে থাকবেন যে লীগ দল একই। তো আমি বলবো যে একটা স্পেসিফিক কিছু গ্রুপ থাকে যারা এই সুযোগ তো নেওয়ার চেষ্টা করবে। জি, চেষ্টা করবে। বাট আমি তাদেরকে বলবো যে আপনারা লীগ দল এক এটা কোনোভাবে মিলাতে পারবেন। অবশ্যই এই বিশ্বাসটি আপনাদের শিক্ষার্থীদের মধ্যে আনতে হবে যে ছাত্রদল বড় সংগঠন বলে ছাত্রদল যে একটি নেতিবাচক প্রভাব তৈরি করবে শিক্ষার্থীদের কিংবা ক্যাম্পাসে কিংবা হলগুলোতে, যেগুলো বিগত দিনে আমরা দেখেছি। মানুষের কিন্তু ওই যে একটা ভীতি তৈরি করে দিয়ে গেছে ছাত্রলীগ, এটি কিন্তু শিক্ষার্থীদের মন থেকে মুছে দিতে হবে ছাত্রদলকে, সেই দায়িত্ব কিন্তু নিতে হবে। ডেফিনেটলি 5ই আগস্টের পরে ছাত্রদল প্রায় 1 বছরের মতো সময় পেয়েছে এবং আপনি 1 বছরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি ব্যক্তিগতভাবে প্রভাব বিস্তার করেনি তারা, আমরাও দেখেছি সেটি, এটি বলার অপেক্ষা রাখে না। সহনশীল ডেমোক্রেটিক ওয়েতে আগাচ্ছি আর কি শিক্ষার্থীদের। আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে আপনি সদস্য পদে লড়ছেন, আপনি এই মুহূর্তে আসলে লেভেল প্লেইং ফিল্ড বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা, আসলে এই বিষয়ে সার্বিকভাবে আপনার বিবেচনা কি, আসলে বক্তব্য কি? এবার ডাকসুর শুরু থেকে আমাদের কিছু কনসার্ন ছিল। যেমন শুরুতেই দেখা গিয়েছে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেকেই ভোটার হয়েছে, এমনকি একজন বড় নেতা। এরা কি আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা, যারা পদত্যাগ করে এসেছিল, নাকি যারা হামলার সাথে জড়িত ছিল? এরা হচ্ছে যে বেসিক্যালি অতি পলিটিক্যাল ছাত্রলীগই ছিল, বাট দেখা গেছে 5 আগস্টের পরে অনেকটা সাইলেন্ট হয়ে গিয়েছিল আর কি। তারা ক্যাম্পাসে ঢুকলো কিভাবে? ক্যাম্পাসে তো এখন ওই রকম বাধা দেওয়া হয় না কাউকে, সবাই ঢুকতে পারে যারা ক্যাম্পাসের শিক্ষার্থী। শুধুমাত্র গুরুতর যারা হামলায় ইনভলভ ছিল তাদেরকে সরাসরি আমরা চেষ্টা করি আইনের ভিতর থাকতে, তাদেরকে প্রহার না করে, মামলা থাকলে আইনের মাধ্যমে। বাট তবুও অনেকেই আসে ক্যাম্পাসে। তো আমরা কোনো ধরনের ঠিক আছে আসবে, কিন্তু এটা তো প্রশাসনের দেখা দরকার আসলে। হামলার সাথে এবং হামলার জুলাই আন্দোলনের আগে যারা শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করেছে কিনা বিভিন্ন হলে, এগুলো তো প্রত্যেক হলের প্রশাসন যারা রয়েছে কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রশাসনিক দায়িত্ব যারা রয়েছে তাদের তো দেখা উচিত এবং দরকার। এখানেও এটা এই বিষয়ে ছাত্রদল বা অন্যান্য সংগঠন তো প্রেশার ক্রিয়েট করবে প্রশাসনকে। প্রথমত প্রশাসন যারা এখন আছে, আপনি যদি গবেষণা করে দেখেন বা আমরা ডাটা প্রেজেন্ট করতে পারবো, একটা বড় অংশ হচ্ছে ফ্যাসিস্ট লীগের সহযোগী ছিল, তারাই এখন দায়িত্বে আছে।
বিভিন্ন, যেমন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে না কেন? তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে না, হয়তো একটা অদৃশ্য কারণ আছে, বা তাদের থেকে কিছু বেনিফিট নিচ্ছে অনেকে ক্যাম্পাসে। তো ক্যাম্পাসে তো হচ্ছে যে এখন প্রশাসনিক যে বিষয়টা, ওটা তো আমরা ফোর্সফুলি চেঞ্জ করতে পারবো না, বাট আমরা এটা নিয়ে কনসার্ন রেইজ করছি যে ফ্যাসিবাদের দোসর যারা প্রশাসনে এখনও আছে, তারা কখনো ক্যাম্পাসের কল্যাণ চায় না। বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটে এখনও হচ্ছে যে ফ্যাসিবাদের যারা দোসর ছিল, যাদের ভিডিও দেখা গিয়েছে 17ই জুলাই শিক্ষার্থীদের উপর আক্রমণের পরে নীল দলের মিছিলে যারা ছিল, তারা এখনও বহাল তবিয়তে রয়ে গিয়েছে। তো এই ধরনের প্রশাসন থেকে অন্তত আমরা কনসার্ন যে তারা কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন দিবে। তবুও আমরা হচ্ছে যে যখন যে পরিস্থিতিতে কোয়েশ্চেন রেইজ হচ্ছে, আমরা ওটা করে যাচ্ছি, এবং আমরা নিজেরাও চেষ্টা করতেছি যেন যে এই ধরনের ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ দায়িত্বে না আসে। আমার সবশেষ প্রশ্ন সেটি হলো যে ভোটার অর্থাৎ শিক্ষার্থী, প্রশাসন এবং কমিশন, নির্বাচন কমিশন, এদের প্রতি আপনার মানে আহ্বান কি থাকবে? আমার আহ্বান থাকবে, যেহেতু দীর্ঘ 1 দশকেরও বেশি সময় একটা ফ্যাসিস্ট রিজিম ছিল এবং ডাকসু হয়েছিল সর্বশেষ 2019 সালে। 19 সালের ডাকসুতে শুধুমাত্র নুরুল হক নূর আর হচ্ছে আক্তার ভাই সমাজসেবা সম্পাদক, দুইজন বাজে পুরো প্যানেল ছাত্রলীগের নির্বাচিত হয়েছে। ওটাকে বলা হয় ডামি ইলেকশন। ডামি ইলেকশনের কনসেপ্টটাই আসছে 2019-এর ডাকসু থেকে। আমি ওই সময় এফ রহমান হলের ছাত্র দলের এজিএস ক্যান্ডিডেট ছিলাম। তো আমরা দেখেছি সকালবেলা ভোরবেলা ডামি লাইন দাঁড় করে দেওয়া হয়েছে, লাইন আর আগায় না, আমার বাইরের ভোটাররা এসে জাতীয় নির্বাচনের মতো। জি জি জি। তো আমি বলবো যে যেহেতু একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আমরা, এবং এবার একটা সুযোগ এসেছে শিক্ষার্থীদের অধিকারের। ডাকসু বারবার আসলেও শিক্ষার্থীদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। 19-এর পরেও গণরুম, গেস্ট রুম এবং জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়ার কালচার ছিল আমাদের ক্যাম্পাসের। প্রতিনিয়ত দেখা যেত ছাত্রলীগের ডাকসু নেতারাই নির্যাতন চালাইতো সবচেয়ে বেশি। তো আমাদের দাবি হচ্ছে ডাকসু যেন প্রকৃত অর্থেই এবার যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি লিডার তাদের সিলেকশন হয়, তাদেরকে নির্বাচিত করে স্টুডেন্টরা, এবং এই জন্য অবশ্যই প্রশাসনকে, নির্বাচন কমিশনকে নিউট্রাল বা যথাযথ ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে তাদেরকে বোল্ড স্টেপ নিতে হবে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কারণ ডাকসু হওয়া অত্যন্ত জরুরি। ডাকসু হওয়া মানেই শিক্ষার্থীদের অধিকার রিস্টোর হবে, আর ডাকসু হওয়া মানেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডেফিনেটলি অনেক উন্নতি করবে। ভোটারদের কি বলবে? ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা এবার অসংখ্য প্রার্থী, অসংখ্য অপশন পাচ্ছেন। আপনারা ডেফিনেটলি বিবেচনা করবেন কাদের ক্যাপাবিলিটি আছে কাজ করার, এবং অবশ্যই আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ছদ্মবেশী যারা রয়েছে, যারা ছদ্মবেশী ক্যান্ডিডেট রয়েছে, অনেক ক্যান্ডিডেটই রয়েছে যাদের ব্যাকগ্রাউন্ড প্রকাশ করে না, কিন্তু দেখা যায় যে বা তাদের ছদ্মবেশী বলছেন, ছদ্মবেশী তো আপনাদের ভেতরেও থাকতে পারে। ডেফিনেটলি, যেহেতু আপনি বলছেন যে ছদ্মবেশী, আপনাদের ভেতরে তো সেই ছদ্মবেশী ডেফিনেটলি থাকতে পারে ছদ্মবেশী। তো এটা ভোটারদেরকে বলতে, সেটা আপনারা মোকাবেলা করবেন কিভাবে? সেটা আপনারা যদি মোকাবেলা করতে না পারেন, আপনারাই যদি না জানেন যে ছদ্মবেশী কি, তাহলে ভোটাররা কিভাবে ডিসাইড করবে? মোটামুটি ক্যাম্পাসে আমাদের কিছু গ্রুপ আছে, তো ছদ্মবেশী কারা এটা মোটামুটি ঢাবির স্টুডেন্টরা মোটামুটি ক্লিয়ার। আমাদের ছদ্মবেশী, আমাদের ফুল প্যানেল, এগেইন বললাম, এরা বিরোধী দল করে আসছে 8-10 বছর, এদেরকে ছদ্মবেশী বলার লাভ নেই। এরা ছাত্রদল ছদ্মবেশী বলছি, আপনি যাদেরকে ছদ্মবেশী মিন করছেন, জি জি, তাদের কোনো অনুপ্রবেশ তো আপনাদের ভেতরেও হতে পারে। আমি এটি বলছি, এটি বোঝাতে চেয়েছি। আমি আশা করি আমাদের যে কমিটিগুলো হয় বা প্যানেল হয়, এগুলোতে যথাযথ স্ক্রিনিং করা হয়েছে। আমাদের কাছে সোফার কোনো ইনফরমেশন আসেনি যে ছদ্মবেশী কেউ আমাদের প্যানেলে অন্তত আছে। বাট হতে পারে, যেহেতু তারা এই কাজটি করছে, দীর্ঘদিন ধরে করছে, আমরা জানি। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবেও আমরাও অনেক কিছু জানি। তো সেই হিসেবে আমি বললাম যে এটা তো হতে পারে। আমরা কেয়ারফুল থাকবো, বাট সাধারণ শিক্ষার্থীরা, তাদেরকে এটা বেশি কেয়ারফুল থাকতে হবে। কারণ আমরা, তাদের উচিত যে ডাকসু যেহেতু একটা নতুন বাংলাদেশের একটা পথ ক্রিয়েট করে দিতে পারে, আগামীর নেতৃত্ব বা আগামীর বাংলাদেশে কারা নেতৃত্ব দিবে সেটারও একটা সুযোগ তৈরি করে দিতে পারে। সুতরাং তাদেরকে কেয়ারফুলি চুজ করা উচিত, এবং যারা ক্যাপেবল, প্রকৃত অর্থেই তাদের ইস্তেহার পূরণ করতে পারবে, তাদেরকে সিলেক্ট করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, যেহেতু আপনি এখন ব্যস্ত সময় পার করছেন। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, জারিফের মতো আমাদেরও প্রত্যাশা থাকবে যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডাকসুতে একটি ইতিবাচক পরিবর্তন হবে, আর সেই পরিবর্তনের সিঁড়ি বেয়ে আমাদের যে ভবিষ্যতের
গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন, একটি ভোটাধিকার ফিরে পাওয়ার যে স্বপ্ন, সেটিও পূরণ হবে এবং এক ধাপে এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।